বিখ্যাত চলচ্চিত্র লর্ড অফ দ্য রিংসে বিলবো ব্যাগিন্সের একটা বই ছিল। দেখা ছিল যে উনি বইটা লিখছিলেন। বইয়ের নাম হচ্ছে দেয়ার অ্যান্ড ব্যাক অ্যাগেইন। যে কোনো বড় টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে বইয়ের নামটা খুব ভালোভাবে খেটে যায়। যে কোনো বড় টুর্নামেন্ট, সেটা হোক বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, যেখানে বাংলাদেশ পরের পর্বে যাওয়ার একটা সমীকরণ নিয়ে একটা হিসাব চলে আসে, দেয়ার অ্যান্ড ব্যাক অ্যাগেইন, আবার হিসাব শুরু হচ্ছে। বাংলাদেশে আজকে সুপার এইটে এখন শুরু হচ্ছে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে কিনা সেই হিসাব নিকাশ। বাংলাদেশ গতকাল যখন ভারতের কাছে হেরে গেল 50 রানে, তখন মনে হচ্ছিল না আর আসলে ইকুয়েশন এখানে তেমন কিছু নেই, কিন্তু আজকে অস্ট্রেলিয়াকে আফগানিস্তান 21 রানে হারিয়ে আবার হিসাব নিকাশের একটা মহোৎসব শুরু হলো আর কি বলতে গেলে। তো এই নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে আছেন ফেরদৌস রহমান। ফেরদৌস, হিসাব নিকাশ তো অনেক কিছুই হচ্ছে, বাংলাদেশ জিতলে কী হবে, ভারত জিততে হবে, অস্ট্রেলিয়াকে হারতে হবে, অনেক কিছুই। তো এখানে 86 রানের একটা হিসাব শোনা যাচ্ছে, তো সেটা যদি দর্শকের জন্য আপনি একটু ক্লিয়ার করেন। আচ্ছা, হিসাবটা সোজা একদিক থেকে যে ভারতকে অবশ্যই জিততে হবে, মানে অস্ট্রেলিয়া যদি না হারে তাহলে বাংলাদেশের আসলে কোনো সুযোগ নেই। তো ভারত দেখা গেলো অস্ট্রেলিয়াকে কিছু রানে হারালো, অন্তত 1 রানে হলে তো হারাতে হবে, 1 রানে হারালো। আর বাংলাদেশকে তখন অন্তত 85 রানে জিততে হবে, অর্থাৎ যোগফলটা হতে হবে 86। 85 রানে হলেও হতো, কিন্তু 85 রান হলে কী হবে, বাংলাদেশ আর অস্ট্রেলিয়া দুই দলেরই রান সমান হয়ে যাবে। এবং বাইলজে দেওয়া আছে যে যখন রান রেটটা সমান হয়ে যাবে তখন হচ্ছে মুখোমুখি লড়াই কে এগিয়ে আছে সেটা দেখা হবে, আর মুখোমুখি লড়াইতে অস্ট্রেলিয়া জিতেই গেছে। ফলে বাংলাদেশকে যে কোনোভাবেই হোক রান রেটে অস্ট্রেলিয়াকে টপকাতে হবে। আর অস্ট্রেলিয়াকে রান রেটে টপকাতে হলে যখন দেখা যাচ্ছে যে রান রেটের দুই দলের ব্যবধানটা এত বেশি, অস্ট্রেলিয়া .2-তে আছে আর বাংলাদেশ হচ্ছে -2-তে আছে। ফলে প্রায় 86 রানের ব্যবধান, 85 রানে একটু বেশি। তো সেজন্যই অন্তত 86 রানে হারাতে হবে। বৃষ্টি আইনের কারণে যদি সেটা পয়েন্টে চলে যায় ভালো, কিন্তু তবুও 85-র উপরে থাকতে হবে যে কোনো হিসাবে। আচ্ছা, কিন্তু যদি অস্ট্রেলিয়া 85 রানে হারে সেক্ষেত্রে তো এবং বাংলাদেশ যদি 1 রানে জেতে, সেক্ষেত্রে কি বাংলাদেশের চেয়ে আফগানিস্তানে এগিয়ে যাওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? হ্যাঁ, এখানেই মজাটা, কারণ এখানে 3টা দলেরই তো সম্ভাবনা আছে। যদি আফগানিস্তান জিতে যায়, যদি জিতে যায় তাহলে তো আসলে সমীকরণের হিসাব না, বা আফগানিস্তান একটা ম্যাচ জিতে গেছে, তখন আসলে তাদের আসলে 4 পয়েন্টে অলরেডি চলে যাবে। আর অস্ট্রেলিয়া যদি হেরে যায় তখন অ্যাকচুয়ালি বাংলাদেশকে হারালেই আফগানিস্তান চলে যাচ্ছে। আর বাংলাদেশকে ওই 85 আর 1-এর যে হিসাবটা, সেটা হচ্ছে বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারায় 1 রানে, আর ওদিকে ভারত আমাদের হয়ে কাজটা করে দিল, 85 রানে জিতলো, তাহলে 86 রান, বাস বাংলাদেশ উঠে গেল। তখন হবে না, কারণ আফগানিস্তানের রান রেট কিন্তু বাংলাদেশের চেয়ে বেশি। পরে বাংলাদেশ যখন আফগানিস্তানকে হারাবে 1 রানে হারালো, কিন্তু আফগানিস্তান আমাদের চেয়ে রান রেট এত বেশি আছে যে 1 রানে হারলেও তাদের কোনো সমস্যা হবে না। সেখানে আবার একটা সমীকরণ দাঁড়াচ্ছে যে বাংলাদেশকে অন্তত 31 রানে জিততে হবে, 30 রানে জিতলেও হবে না, 31 রানে জিততে হবে। সেটা যত রানে হোক, বাংলাদেশ যদি 160 করে তাহলে ওদেরকে 129 রানে আটকাতে হবে, বাংলাদেশ 130 করলে তাহলে হচ্ছে 99 রানে, অর্থাৎ অন্তত 31 রানে জিততে হবে। এই 31 রানে জিততে হবে তখন, এবং অস্ট্রেলিয়াকে অন্তত 55 রানে। কিন্তু দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়া যদি 20 রানে হেরেছে, তখন বাংলাদেশকে অবশ্যই সেটা ব্যবধানটা 66 রান করতে হবে। বাট এটা তো সবই হচ্ছে রানের হিসাব। বাট সবসময় তো বাংলাদেশও আগে ব্যাটিং করবে বা ইন্ডিয়া আগে ব্যাটিং করবে, ব্যাপারটা তো তা না। সেক্ষেত্রে যদি উইকেট মানে রান চেজ করতে হয় বাংলাদেশকে, সেক্ষেত্রে এই হিসাবটা কী হবে, কত বল হাতে রেখে জিততে হবে, এরকম কি হিসাবটা? আচ্ছা, রানের হিসাবটা সবাই সবসময় আগে বলে, কারণ হচ্ছে রানের হিসাবটা সহজ, এই এত রানে জিতলো আমি ভাগ করে দিয়ে দিলাম পয়েন্ট। কিন্তু তারা করে যে তার হিসাবটা অনেক কঠিন হয়ে যায়, কারণ হচ্ছে কি, ধরা যাক ভারত 150 রান করলো, অস্ট্রেলিয়া 150 রান করলো, তখন ভারত সেটা একটা 15 ওভারে জিতলে বাংলাদেশে এক ধরনের সুবিধা, আবার সেটা যদি 17 ওভারে জিতে আরেকটা সুবিধা, আবার 150 রান না হয়ে যদি সেটা 130 রান হয়, প্রেক্ষাপট ভিন্ন হয়ে যায়, 170 হলে প্রেক্ষাপট আবার ভিন্ন হয়ে যায়। আবার এই পাশে যদি বাংলাদেশেও আবার তারা করতে নামে, ফলে তখন বাংলাদেশ আসলে আফগানিস্তান 110 রান করলে একটা লক্ষ্য, 120 রান করলে মানে ওটা অনেক জটিল হয়ে যায়। ফলে আমি ব্যাখ্যাটা এইভাবে দিই, ধরা যাক ভারত 150 রানের টার্গেট পেয়েছে, তখন তারা যদি 151 রান যেতে 15 ওভারে জিতলো, তখন বাংলাদেশকে দেখা হয়ে গেলো ম্যাচটা শেষ করতে হবে, নিজেদের ম্যাচটা শেষ করতে হবে 15 ওভারের মধ্যে। কিন্তু বাংলাদেশ যদি আবার এই 150 রানের টার্গেটটা 151 না করে 156 রান করে যেতে, তখন কিন্তু সে আবার বাড়তি 4টা বল হিসাব। ফলে তাড়া করার ক্ষেত্রে প্রতিটা বলের জন্য একজন করে ডাটা অ্যানালিস্টকে ব্যস্ত থাকতে হয়। যে হিসেবটা করতে গিয়ে আফগানিস্তান গত এশিয়া কাপে ভুল করে ছিল, তাদের হিসাবটা ছিল খুব সহজ, এই এত বলের মধ্যে জিততে হবে, সেটা না পারলে ছক্কা মেরে জিতলে আরও 4 বল হাতে পাবে। কিন্তু তাদের ডাটা অ্যানালিস্ট এটা হিসাব করতে পারেনি, তারা সেই ভুল করে। মজার ব্যাপার, সেই ডাটা অ্যানালিস্ট এখন কিন্তু বাংলাদেশ দলেই আছে। সো সেই ভুল যেন না করে আমরা হিসেবটা আগেই করে রেখেছি, সেটা হচ্ছে
যে কোনো হিসাবে যদি এক রানে জিততে হয় আর ছক্কা মেরে জিততে হলে সবসময় 4 বল বাংলাদেশ হাতে বেশি পাবে। এখন সহজ হিসাব হচ্ছে যদি 15 রানে ধরেন 150 রানে একটা ম্যাচ টার্গেট পেল ভারত যদি সেটা 15 ওভারের ম্যাচ জিতে, বাংলাদেশকে তাহলে নিজেদের ম্যাচটা জিততে হবে 15 ওভার বা তার কমে, বা 14 ওভার 5 বল, বা ছক্কা মারলেও 15 ওভার 3 বল এই ধরনের। কিন্তু ভারত কোনো কারণে তাদের জিতলেই হচ্ছে, শুধু শুধু এত 15 ওভার ম্যাচ জিততে হবে কেন, তারা 17 ওভারে গিয়ে ম্যাচ জিততে পারে। সেক্ষেত্রে বাংলাদেশকে রান তারার গতি অনেক বাড়িয়ে দিতে হবে। তখন যেহেতু এই দিক থেকে 2 ওভার কমে যাচ্ছে, বাংলাদেশের আবার 2 ওভার এদিকে পিছিয়ে আনতে হবে। অর্থাৎ ভারতেরটা 15 থেকে 17 গেছে, বাংলাদেশেরটা তখন 15 থেকে 2 কমে 13 বা 12তে নিয়ে আসতে হবে। আবার দেখা গেল যে ভারতের মনে হলো যে না দরকার নেই, আমরা ওভারটা 20 ওভারে গিয়ে জিতি না, আমাদের তাদের তো কোনো, কারণ দ্রুত করে জিততে গিয়ে যদি হাইরে যায় তাহলে তো রিস্ক। কারণ রানের সমীকরণ হয়তো ভারতকে বাদ দেওয়া কঠিন, কিন্তু সমীকরণে এখনও সম্ভব যে ভারত বাদ করতে পারে। যে আফগানিস্তান বাংলাদেশকে হারালো, অস্ট্রেলিয়া তাদেরকে বড় ব্যবধান হারালে এইভাবে ভারত বাদ পড়ে যেতে পারে। ভারতের এত ঝুঁকি নিয়ে এত দরকার নেই, তারা ধীরে সুস্থে ম্যাচটা শেষ করতে চাইতে পারে। ভারত শেষ বলে গিয়ে ম্যাচটা শেষ করলো, অর্থাৎ কোনো বলের ব্যবধান হচ্ছে না। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য খুবই কঠিন একটা সমীকরণ হয়ে যাবে। তখন আফগানিস্তান 130 রান করুক, 80 রান করুক, 150 রান করুক, বাংলাদেশকে ম্যাচটা 9 ওভার 3 বল বা 3 বলের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ, ওই যে একই হিসাব, যদি আমি ছক্কা মারি তাহলে 4টা বল বাড়তি পাবে। অর্থাৎ বাংলাদেশ দল তাদের মাথায় রাখতে হবে, ছক্কা মেরে যদি ম্যাচটা জিততে হয় তাহলে 4 বল বেশি সময় পাওয়া যাবে। যদি দেখা যায় যে বলের হিসাব মিলছে না, তাহলে 150 রানে গিয়ে ছক্কা মারার জন্য দরকার হলে 2 বল ওয়েট করা যাবে, কারণ ওই যে 4টা বল বাড়তি পাওয়া যাবে। কিন্তু সমীকরণটা সহজ। এইদিকে যদি 86 রানে ব্যবধান হয়, বলের হিসাবটা হচ্ছে 60 থেকে 66। লক্ষ্য যত বেশি হবে, অর্থাৎ প্রতিপক্ষ যদি বেশি রান করে তাহলে বলের হিসাবটা একটু কম, যে 60 বল বা হাতে রেখে যেতে যাবে। কিন্তু যদি লক্ষ্য কম হয়, যদি আফগানিস্তান মাত্র 110 রান বা 70-80 রান করেছে, তখন এটা আরও কমে আসবে, তখন 66 বল বা এর চেয়ে বেশি বল হাতে রেখে তখন ম্যাচটা জিততে হবে। বাংলাদেশে অবশ্যই এই দিক থেকে একটা সুবিধা আছে, যেহেতু অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার ম্যাচটা আগের দিন রাতেই হয়ে যাবে বাংলাদেশ সময়, মানে বাংলাদেশ সময় আগামীকাল রাতে, বাংলাদেশ নামবে হচ্ছে পরের দিন ভোরে। সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ যদি অস্ট্রেলিয়া সেখানে জিতে যায় তাহলে তো আসলে বাংলাদেশের আর কোনো ইকুয়েশনে নেই। সো বাংলাদেশ তখন অ্যাকচুয়ালি এমনিতেই নামবে খেলার জন্য। আর যদি অস্ট্রেলিয়া হেরে যায় তখন বাংলাদেশের জন্য ইকুয়েশনটা অনেক ক্লিয়ার হয়ে যাবে, যে অস্ট্রেলিয়া কত ব্যবধানে হারছে, সেক্ষেত্রে বাংলাদেশকে কত রান বা উইকেট, কত বল হাতে রেখে জিততে হবে, ওই হিসাবে চলে আসছে। তো আশা করা যায় বাংলাদেশ অঙ্কের হিসাবটা শুধু অঙ্কে থাকবে কি না, না বাংলাদেশের বলও দৌড়াবে, দেখা যাক সেটা। তো দর্শক, এই পর্যন্তই, ধন্যবাদ। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।